শুরু হলো বাংলাদেশ থেকে এবারের হজ যাত্রা। প্রথম ফ্লাইটে সৌদি গেছেন ৩৯৮ যাত্রী। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। এবারকে অনেক ভালো, অনেক আমরা যেভাবে টাকা জমা দিয়েছি সেভাবে সবকিছু পেয়ে গেছি। আমি কোনো ত্রুটি পাচ্ছি না, আই এম স্যাটিসফাইড। মানে বোর্ডিং পাসটা এবার ওই ইমিগ্রেশনের সাথে সাথেই দেওয়া হয়েছে। ইসির নিবন্ধন পেতে ভৌতিক ঠিকানায় বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের কার্যালয়, প্রকাশনা সংস্থা, এমনকি শ্বশুরের গুদামকেও দেখানো হয়েছে অফিস হিসেবে। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। অনেকে দল করেন, তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন, সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত। স্থানীয়দের প্রতিরোধ, ৩ সন্ত্রাসীকে গণধোলায়। ওরা আমাদেরকে হেলাই দেয়, হেলাই দিলে মনে করেন আমাদের সাথে আরেকটা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কয় কি সে বলো না, আমরা থাকি। কয়েকজন লোক সিএনজি করে আসি, একটা লোককে নিয়ে যাইতে চাইছিল, পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো ওকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কে বালুর বদলে মাটি, অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে ঠিকাদারের বাধার মুখে গণমাধ্যম কর্মীরা। এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছে। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে। মিষ্টি আলুর 3টি নতুন জাতের উদ্ভাবন, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল, বলছে কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। টানা 5ম রাতে এলওসিতে ভারত ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়। রণসক্ষমতা বাড়াতে ফ্রান্স থেকে 26টি রাফাল এম যুদ্ধবিমান কিনছে দিল্লি। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি কথা জানিয়েছেন তারা। আর প্রথমবারের মতো লাগেজের ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। ইসলামের 5টি ফরজের একটি হজ। যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলেও কোরবানির সময় বাইতুল্লাহ ও আখিরি নবীর রওজা জিয়ারতের এই বিধান পালন করতেই হয়। এজন্য হজ মৌসুমে বিশ্বের সব প্রান্ত থেকে সৌদি যান মুসল্লিরা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সোমবার দিবাগত রাতে শুরু হয়েছে বাংলাদেশি মুসল্লিদের হজ ফ্লাইট। সবার কণ্ঠে ছিল মহান আল্লাহর বিধান পালনের প্রত্যয় আর শুকরিয়া। পরিবার, আত্মীয় স্বজন সহ দেশ ও জাতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন বলেও জানান তারা। এবারকে অনেক ভালো, অনেক আমরা যেভাবে টাকা জমা দিয়েছি সেভাবে সবকিছু পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, কোনো রকম ডিলে আমার হয়নি, কোনো ইনফরমেশনে কোনো অসুবিধা পাইনি। সোমবার সন্ধ্যায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন হলেও প্রথম ফ্লাইট ছিল রাত 2:15টায়, যাতে যাত্রী ছিলেন 398 জন। এবারও এয়ারপোর্টে নয়, হজ ক্যাম্পেই হচ্ছে ইমিগ্রেশন। সেখানেই মিলছে বোর্ডিং পাস। ক্যাম্প থেকে সরাসরি ফ্লাইটে যেতে পারছেন মুসল্লিরা। মাত্র এন্ট্রি দিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান অ্যাজিউম বা আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো। আমি কোনো ত্রুটি পাচ্ছি না, আই এম স্যাটিসফাইড। মানে বোর্ডিং পাসটা এবার ওই ইমিগ্রেশনের সাথে সাথেই দেওয়া হয়েছে, কিন্তু গতবার 22 আমি করলাম তো 22-এ দেখা গেছে যে এখানে আমাদেরকে ইমিগ্রেশন পাসটা দিল, বোর্ডিং পাসটা দিল, যার জন্য আমাদের এখানে কষ্ট হয়েছে এবং অনেকক্ষণ আমরা বসেছিলাম। এবারই প্রথম চালু হয়েছে কালার ট্যাগ সিস্টেম, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তের সহজ এক পদ্ধতি। এতে করে হাজিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। ট্যাগ যদি না থাকে তাহলে এগুলো মিস হয়ে যেত। এখন তো প্রত্যেকের এই পাসপোর্ট দিয়ে তার নিজের এটার সাথে এই নাম্বারটি মিল, অর্থাৎ কেউ কারোটা নেওয়ার কোনো সুযোগ নেই। এখন ব্যাগ যখন করব আমি ওখানে যখন পাবো ঠিক মতো, তাহলে বুঝতে পারবো যে এটা আমার কাজটা ঠিক হয়েছে। এটা খুবই ভালো, এটা কোনো হয়রানি নাই, কিছু নাই। একদম আমি যেখানে যাব সেখানে ল্যাগেজটা পাবো, মানে ল্যাগেজ নিয়ে কোনো চিন্তা নাই আমার।
এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। তবে এখনও প্রায় 17,000 হজযাত্রীর ভিসা হয়নি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এখন পর্যন্ত কটি ফ্লাইট ছেড়ে গেছে আর হজ ব্যবস্থাপনা এবারে কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি যে সার্বিক ব্যবস্থাপনার ব্যাপারে আমি কিছুক্ষণ আগেই কয়েকজন হজযাত্রীর সঙ্গে কথা বলছিলাম এবং সবাই আসলে এই যে প্রস্তুতি নিয়ে এসেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এই হজ ক্যাম্পে এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন এবং যে সময়ে তাদের এই নির্ধারিত যে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সেই তার আগের যে আনুষ্ঠানিকতাগুলো, সেই সমস্ত আনুষ্ঠানিকতা সেইগুলো কিন্তু এইখান থেকে মূলত সম্পন্ন হবে। একটি তথ্য যুক্ত করতে চাই যে দুই দেশের ইমিগ্রেশন, অর্থাৎ সৌদি আরবে যাওয়ার পরে যে ইমিগ্রেশন, সেটিও কিন্তু এবার বাংলাদেশেই সম্পন্ন হবে, অর্থাৎ ঢাকাতেই সম্পন্ন হবে এবং তার জন্য সৌদি আরব থেকে এরই মধ্যে 75 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে, সেই খবর আমরা আগেই পেয়েছিলাম। এবং সার্বিক ব্যবস্থাপনার ব্যাপারে হজযাত্রীদের যে অভিমত সেটি ব্যাপক রকমের সন্তোষজনক, কেননা রাত 2:10 প্রথম ফ্লাইটটি ছেড়ে গিয়েছিল এবং তারপর থেকে ধারাবাহিকভাবে যেই সময়সূচিগুলো রয়েছে, যে ফ্লাইটগুলো রয়েছে, সেগুলোতে যাবার জন্য তারা মূলত হজ ক্যাম্পে, যে আশকোনার যে হজ ক্যাম্প, সেখানে তারা অপেক্ষা করছেন। একটি তথ্য যুক্ত করতে চাই সোহার, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এবার হজের আগে, অর্থাৎ হজের যে মূল আনুষ্ঠানিকতা তার আগেই তো সবাই সেখানে পৌঁছবে। সেখানে আসলে 118টি হজের ফ্লাইট তারা পরিচালনা করবে, মোট যে হিসেব সেটি আপনাকে বলছি। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই, বাংলাদেশ থেকে এবার সরকারি যে মাধ্যম, সেই মাধ্যমে 5200 মানুষ হজে যাবেন, আর বেসরকারি মাধ্যমে হজযাত্রীর যে সংখ্যা সেটি আমরা দেখতে পাচ্ছি যে 81,900 জন, অর্থাৎ প্রায় 82,000 মানুষ এবার কিন্তু পবিত্র হজে সেই পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। গতকাল সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা তিনি হজ ক্যাম্পে এসে যে হজের যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন করেছিলেন এবং তারপরে রাত 2টায় সেই প্রথম ফ্লাইটটি ছেড়ে গিয়েছে। মোট কতগুলো ফ্লাইট এখন অবধি ছেড়ে গিয়েছে সেই সংখ্যাটি জানতে হলে হয়তো আমরা কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলবো সেই ব্যাপারটি হয়তো জানতে পারবো। তবে আপনি দেখতে পাচ্ছেন যে হজ ক্যাম্পের সামনে যে জায়গাটি, আমরা ঠিক সেই একেবারে ফটকে রয়েছি, সেই ফটকে স্বজন এবং যারা বিদায় দিতে এসেছেন হজযাত্রীদের সবাই সেখানে অপেক্ষা করছেন এবং যেই আনুষ্ঠানিকতাগুলো ফ্লাইটে উঠবার আগে সম্পন্ন করা দরকার, সবাই কিন্তু সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছেন। সোহার, তাজনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দলীয় কার্যালয়ের ঠিকানা কারো শ্বশুরের গুদাম, কারো প্রকাশনা সংস্থা, আবার কারো ঠিকানায় কোনো স্থাপনাই নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে রাজধানী ও রাজধানীর বাইরে এমন অন্তত ডজন খানেক রাজনৈতিক দলের ঠিকানায় গিয়ে পাওয়া গেছে এমন চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে নিবন্ধনের জন্য ইসিতে আবেদনকারী বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের অবস্থা একই রকম। এসব নতুন রাজনৈতিক দলের অবস্থা জানার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন রানা হোসেন। শাঁখারীবাজারের এই সড়কে সোজা হয়ে দুজন পাশাপাশি হাঁটার রাস্তা নেই। অনেক খোঁজাখুঁজির পর মিলেছে ঠিকানার সন্ধান। এটি নির্বাচন কমিশনে দেয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা। পরে জানা যায় শ্বশুরের একটি গুদামের ঠিকানাকে রাজনৈতিক দলের কার্যালয় দেখানো হয়েছে নিবন্ধনের আবেদনে। 16 নম্বরে অফিস আমরা পরিষ্কার করছি, অফিস আছে কিন্তু অফিস আমরা খুলে রাখছি নাই। গেল 9 মাসে অন্তত 23টির মতো নতুন দল গঠিত হয়েছে, যাদের অধিকাংশই আবেদন করেছে নিবন্ধনের। কিন্তু নিবন্ধনের যে শর্ত, সেই শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম এই নতুন দলগুলো, সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। নির্বাচন কমিশনে আবেদনকারী দলগুলোর বেশিরভাগই নিবন্ধনের শর্ত কতটা জানেন এ নিয়ে প্রশ্ন আছে। আবার 5 আগস্টের পর গেল 9 মাসে গঠিত দলগুলোর নামও বেশ মজার। এ যেমন নিউক্লিয়াস পার্টি, সমতা পার্টি, মুক্তির ডাক, বেকার মুক্তি আন্দোলন, জনতার দল, আমজনতা ও আমজনতা। ব্যবসায়ী, সাবেক আমলা, সাংবাদিক, খামারিও আছেন নতুন দল গঠনের তালিকায়। এপ্রিলের শেষের দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও নাম লেখান এ তালিকায়। নতুন দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকিদের বেশিরভাগই আছে কাগজে কলমে। 254 এলিফ্যান্ট রোড কাঁটাবনের ঠিকানা দেয়া আছে বাংলাদেশ গণমুক্তি পার্টির।
সেখানে গিয়ে দেখা গেল এটি একটি প্রকাশনা সংস্থা। কিন্তু এখানেই কাজকর্ম হয়েছে, কিন্তু এখন তো এটা চেঞ্জ হচ্ছে যেহেতু সেহেতু ওখানে আর বড় অফিস লাগবে, তো এই জন্য ওখানে নেওয়া হচ্ছে। 48 নয়াপল্টনের ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা গণতান্ত্রিক নাগরিক শক্তির। এই ভবনের 11 তলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ কক্ষ, যেখানে কোনো কার্যক্রম বা নেতাকর্মী তো দূরে থাক, ভেতরের আসবাবপত্রে রাজ্যের ধুলোবালি। আপনাদের পাশেরটা কি কোনো রাজনৈতিক দলের কার্যালয়? তবে দলের চেয়ারম্যান দাবি করেন, কোনো ধরনের ফায়দা বা সুবিধার জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্য দল গঠন করেছেন তিনি। অন্যান্য সত্য তো করছি, কিন্তু ওই যে কমিটি গঠন, এটা তো নতুন দল। পুরানা পল্টনের এই ভবনের ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ বেকার মুক্তি আন্দোলন। কোনো সাইনবোর্ড না দেখে নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনিও অনেকটা অবাক হন। এটা রাজনীতির দল এখানে নাই, আমি জানি 31 আছে, 31 বাই 1 আছে। পরে ভবনের 6 তলায় গিয়ে কার্যালয়ে দেখা মিলেছে চেয়ারম্যান একাই আছেন অফিসে। জানতে চাইলাম, নিবন্ধনের জন্য যে শর্ত দেয়া আছে তা পূরণ করার সক্ষমতা কি আছে তার দলের। সেই শর্তগুলো তো হচ্ছে বিগত সরকারের কিছু ফ্যাসিবাদী শর্ত ছিল। বর্তমান যে দলগুলো আবেদন করেছে, আমার মনে হয় সকলে ফিল আপ করা কঠিন, বা আমাদেরও পক্ষে সেটা কঠিন। পল্টনের এক টাওয়ারে আছে নিবন্ধনের আবেদন করা অন্তত 3টি দল। এদের মধ্যে আবার এক দলের কার্যালয় ব্যবহার করছে আরও কয়েকটি দল। ভবনটির ছাদে খোঁজ নিতে গেলে একটি বাদে বাকি দলগুলোর কোনো নেতাকে পাওয়া যায়নি। ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী রাজধানীর বাইরের দলগুলোর অবস্থা আরও বেহাল। এ যেমন গাজীপুরের টঙ্গীর মোহাম্মদনগর এলাকার ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ রক্ষণশীল দল, অথচ ওই ঠিকানায় দলটির কিছুই নেই। তবে এসবের বাইরেও আবেদনকারী কোনো কোনো দলের কার্যালয় সহ কার্যক্রম রয়েছে। অনেকে দল খুলেন তার ব্যবসার প্রোটেকশনের জন্য, অনেকে দল করেন তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। গত ফ্যাসিজমের আমলে ভয়ে মানুষ, যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, ঠিকমতো কথা বলতে পারে নাই, সত্য কথা বলতে ভয় পেয়েছে। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। নতুন এসব দলের নেতারা বলছেন, অসৎ উদ্দেশ্য না থাকলে রাজনৈতিক দল যত বাড়বে ততই প্রতিযোগিতাপূর্ণ হবে রাজনীতির মাঠ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ছয়নী ইউনিয়নের গঙ্গাবর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে শাকিল সহ কয়েকজন গঙ্গাবর বাজারে একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী সেখানে গিয়ে লাবিব নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা বাধা দিলে শাকিলকে গুলি করে সন্ত্রাসীরা। কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই শুভকে। পরে স্থানীয়রা 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দোকানে চা খাইতেছে অনেকগুলো লোক, তো একটা লোক কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল। পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো লোকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। ওরে আমাদেরকে ঠেলামারি হেলাই দেয়। হেলাই দিলে মনে করেন আমাদের সাথে আরেকটা যে ছেলেটা মারা গেছে, ওই ছেলেটা কয় কিছে বলো না, আমরা শাকিল ছেলেটা বলে কিছে। এরপরে ওই ছেলেটা মনে করেন নিজেরা জানামারি হালাই দিয়ে মনে করেন গুলি করছে। জেলায় জেলায় বোরো ধান কাটার ধুম। রোদ উপেক্ষা করে মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়েছে। তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেকে ব্যবহার করছেন হারভেস্টার। ভালো ফলনের আশা কৃষি বিভাগের। পাকা ধানের সুঘ্রাণ ছড়িয়েছে মাঠের পর মাঠ। সবুজ শীষের মাথায় বৈশাখের তপ্ত হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। চুয়াডাঙ্গার ফসলের মাঠে লেগেছে বোরো ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। ঝড়ঝাপটার আগেই ধান ঘরে তোলার তোড়জোড় চাষিদের। তবে বাদ সেধেছে শ্রমিকরা। তীব্র গরমে সময় মতো পাওয়া যাচ্ছে না দিনমজুরদের। দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। ধান আছে 20 মনের ওপরে চলে যাচ্ছে, কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না, খুব সংকট। সবাই চেষ্টা করে যে আমি তাড়াতাড়ি গুছিয়ে বিচুলিটা নেবো এবং ধানটা ঘরে তুলবো। দেখা যাচ্ছে শিল টিলির ভয় থাকে, এই কারণে জোন পার্টির সমস্যা হয়।
কৃষি বিভাগ বলছে জেলায় 40% ধান কাটা হয়েছে। মানসম্পন্ন ধান ঘরে তুলতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের যে বামিজ পোর্টাল আছে সেখান থেকে আবহাওয়ার তথ্যটা নিয়ে তাদেরকে চেষ্টা করছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যে কখন ঝড় হবে, কবে বৃষ্টি হতে পারে, কখন শিলাবৃষ্টি হতে পারে, এই তথ্যগুলো তাদেরকে দিচ্ছি যেন তারা সময় মতো ফসলটা ঘরে তুলতে পারে। লক্ষ্মীপুরেও পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে 52% ধান কাটার কাজ শেষ হয়েছে। এবার আগাম বন্যা ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল, তাই গত বছরের চেয়ে বেশি উৎপাদন হবে এমন আশা কৃষকের। কৃষকরা আগামী এক সপ্তাহের ভিতরে যদি আল্লাহ অনুকূলে আবহাওয়া অনুকূলে রাখেন সবচেয়ে ভালো ফলন এবং ঘরে উঠাতে পারবেন। আমাদের খরচা বেশি গেছে, কিন্তু খরচা বেশি খরচা হোসাবে। বোরোর আবাদের আমাদের টার্গেট ছিল হচ্ছে 35,860 হেক্টর। তো সেখানে আমাদের আবাদ হয়েছে 38,625 হেক্টর। এখন পর্যন্ত হচ্ছে আমাদের 52% ফসল কর্তন করা হয়েছে। একই চিত্র কুমিল্লাতেও। মাঠে মাঠে কৃষকের ব্যস্ত কৃষানীরাও। তবে শ্রমিকের মজুরি ও সার্বিক খরচ শেষে ধানের ভালো দাম না পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবার তো মাশাআল্লাহ ধানের ফলন ফি বাম্পার, আশা করি ইনশাআল্লাহ খুবই ভালোই হয়েছে, এতে ভালো আর হইতে পারে না। দাম নিয়ে আশঙ্কা, লেবারের কস্ট বেশি, প্রতি লেবার 1000 টাকা করে। যদি আমাদের ধান সহ অন্যান্য ফসল সংগ্রহের ক্ষেত্রে বা কোল্ড স্টোরেজে রাখা সহ বিভিন্নভাবে সংরক্ষণের ক্ষেত্রে যদি সরকারি সহায়তা বা সরকারি যে ইনভলভমেন্ট যেটুকু আছে এটুকু যদি থাকে তাহলে কৃষকরা উপকৃত হবে। এবছর কুমিল্লায় বোরো ধানের লক্ষ্যমাত্রা 1,61,970 হেক্টর জমি ধরা হলেও আবাদ হয়েছে 1,62,971 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল মিষ্টি আলুর 3টি নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিনের নেতৃত্বে একদল গবেষক। বাও পটেটো 7, বাও পটেটো 8 এবং বাও পটেটো 9 নামে নামকরণ করা হয়েছে নতুন এই জাতগুলো। গবেষকরা বলছেন এসব আলুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ব্রিক্স। পাশাপাশি উচ্চমাত্রায় পাওয়া যায় অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন বিস্তারিত জানি আমাদের প্রতিবেদকের রিপোর্টে। হাটবাজারে সচরাচর দেখা না মিললেও এখন কৃষকের হাতের নাগালে আসছে পুষ্টিগুণে সমৃদ্ধ নতুন জাতের মিষ্টি আলু। গোলাপি, বেগুনি ও কমলা রঙের বিভিন্ন স্বাদে 3 জাতের আলু উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন ও তার দল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সম্প্রতি যে উচ্চ পুষ্টি সম্পন্ন অ্যান্থোসায়ানিন অ্যান্ড ক্যারোটিনের যে জাতগুলো উদ্ভাবন করেছি এবং রিলিজ করেছি, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে সেগুলো অলরেডি সার্টিফাইড হয়েছে। গবেষক দলটির দাবি, অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খাওয়া গেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এই সুইট পটেটো ভ্যারাইটিগুলোর ইল্ড অনেক বেশি। তাছাড়াও এগুলোর মার্কেট যে অ্যাকসেপ্টেবিলিটি এদের মধ্যে, কনজিউমারদের মধ্যে এটা অনেক বেশি, কারণ এটার যেহেতু কালারটাও সুন্দর এবং নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি। সারা বছর চাষযোগ্য এই মিষ্টি আলু 90 থেকে 100 দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব। প্রচলিত জাতের তুলনায় ফলনও প্রায় 3 গুণ বেশি। আমাদের দেশে কৃষকরা চাষ করে, এক্ষেত্রে ওনারা ধানের পাশাপাশি মিষ্টি আলুটা উৎপাদন করতে পারবে এবং এটার ফলনও অনেক বেশি। সো এই ক্ষেত্রে ওনারা দুইভাবেই লাভবান হতে পারে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অর্থায়নে উদ্ভাবন হয় বাও পটেটো 7, বাও পটেটো 8 এবং বাও পটেটো 9 জাতের আলু। জেলায় জেলায় কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে পারলে বাড়বে আবাদ, সহজেই পৌঁছাবে ভোক্তার হাতে, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাওরেস আছে, বাওয়েক আছে, সবার সহযোগিতা নিয়ে আমরা আসলে প্রত্যেকটা কৃষকের দোরগোড়ায় পৌঁছতে চাই। গবেষণা হচ্ছে, নানা ধরনের জাত উদ্ভাবন হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠ পর্যায়ে এগুলোর প্রচার এবং প্রসারে আটকে যাচ্ছে অনেক গবেষক। এ ধরনের কৃষিভিত্তিক গবেষণা মাঠ পর্যায়ে কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গবেষকদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বালুর বদলে ব্যবহার করা হচ্ছে মাটি, অন্যান্য সামগ্রীও সব নিম্নমানের। অনিয়মের অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর আবার চড়াও হয় ঠিকাদারের নিয়োগকৃত লোকজন। ঘটনাটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার।
যদিও সকল অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি নিয়ম নীতি মেনেই চলছে সড়কের নির্মাণ কাজ। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই সড়কটি। বর্তমানে মাটি আর খোয়া দিয়ে তৈরি করা হচ্ছে ভিত্তি, এরপর বসানো হবে ইউনিব্লক। নিয়ম অনুযায়ী সড়কে মাটি নয় বরং বালু দেওয়ার কথা, অথচ সড়ক নির্মাণে সেই নিয়মটি মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে ব্যবহৃত খোয়াগুলো নিম্নমানের। বালির বগলে মাটি ফেলাইতেছে, এখন এই সমস্যার কারণে মাটিগুলো নিয়ে চলে গেল। রাস্তার কাজ হচ্ছে আমাদের বাড়ির পাশে, এখন এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছি। বালু না ফেলাতে মাটি, রাস্তার কাজ ভালো হয় না। অনিয়মের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেয় ঠিকাদারের লোকজন। পরে নতুন করে বালু আনা হলেও সেই বালুতেও মেশানো ছিল মাটি। নিম্নমানের সামগ্রী আর মাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করল সড়ক নির্মাণে কর্মরত শ্রমিকরাও, যদিও সকল অভিযোগ অস্বীকার করলেন ঠিকাদার আব্দুস সামাদ। আগে একজন পাবলিকের মাটি মারছিলাম, অল্প কয়েকটা মাটি আসছিল, এই জন্য এগুলো এখানে পড়ছে। মাটি তো না, বালু ওখানকার লোকের স্থানীয় লোকের বালু দিচ্ছে। আমি বলে দিচ্ছি যে খারাপ হলে তোমার ব্যাগ দিবা না, যত নেতা হোক। আমি বলে দিচ্ছি, আমরা কাজ করতে গেছি, আমরা দূর থেকে কাজ করতে গেছি, ভালো কাজ করবো। এত অভিযোগের পরও ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে, এবং যে বালিটা আমরা ল্যাবেও টেস্ট করেছি, আমার নির্বাহী প্রকৌশলী স্যার নিজেও আসছিলেন, ইনশাল্লাহ মোটামুটি সন্তোষজনক, এবং ল্যাবে টেস্ট করেও বালির FM.8 পাওয়া গেছে, এবং এই বালি আমরা বর্তমানে ব্যবহার করতেছি। 2023-24 অর্থ বছরে এলজিইডির উদ্যোগে 6.5 কিলোমিটার এই সড়কের কাজ শুরু করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা। বলেন, গত 12 এপ্রিল ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে সৌদি সরকার। যাদের আন্ডারে গেছিলাম, মানে যে এজেন্সির মাধ্যমে গেছিলাম, যে দালালের মাধ্যমে গেছিলাম, তারা কোনো খোঁজ খবর নেয় না। ফোন দিলে ফোন রিসিভ করে না, আমাদেরকে বের করে দিচ্ছে ডাইরেক্ট, হয়তো ওদের কোনো মাসুল আমরা না। সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তৈব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলা যাও তুমি। ভাগ্য বদলের আশায় লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু দালাল চক্রের রূপ পাল্টে যায় লিবিয়া পৌঁছানোর পরপরই। বন্দি শিবিরে 3 জনকে আটকে করা হতো ভয়াবহ নির্যাতন। সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে আদায় করা হতো নগদ অর্থ। আদালতে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালাল চক্রের সদস্যরা। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি গ্রাম। উচ্চবিলাসী জীবন গড়ার আশায় প্রায় 6 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন স্থানীয় 3 যুবক। প্রথম দিকে দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকেই সুর পাল্টে যায় অভিযুক্ত হাওয়া বেগম এবং বাবুল মাতুব্বরের। প্রথম কয়েক মাস লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হতো মারুফ, মহিউদ্দিন ও সোলাইমানকে। এরপর সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় নগদ টাকা। ফোন করে দেয়া হয় নানা হুমকি। একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন। 3 দিন বেশি সময় ভাই, 3 দিন ঠিক আছে তো, এতগুলো টাকা কোথার জন্য আমাকে একটু সময় না দিলে কি আমরা রেডি করবো ভাই? এই 1 লাখ টাকার কথা কইতেছেন, আমার একটা মোটরসাইকেল আছে, এটা বেচছে আমি আপনার 1 লাখ টাকা। কয়েক ধাপে টাকা পাঠানোর পর এখন ভুক্তভোগী যুবকদের সাথে যোগাযোগ নেই স্বজনদের। লাপাত্তা দালাল চক্রের সদস্যরাও। সহায় সম্বল হারিয়ে পরিবারের সদস্যদের খোঁজ চায় অসহায় স্বজনরা। হাওয়াকেলেই বলতে আছে যে আজকাল লেখাপড়া করে চাকরি হয়নি, আপনি দেন, দিলে আমি কিছু টাকা কমাই দিই, সবার চেয়ে কমাই দিই। তা আমি বললাম কত কম?
বললো যে 14 লাখ নিলে তুমি ধরা পড়া থাকতেই পারে। তো উনি বললো যে ধরা পড়া সবকিছুই এই 14 লাখের ভিতরে। না খাওয়াই রাইখা রুমের ভিতরে আটকেই রেখে নির্যাতন দিয়া আমার থেকে 35 লক্ষ টাকা নিছে। তারপর আমার ছেলের গেম হয় নাই। যে কয়টা কথা আসলে এটা আমরা দিছি 2বার ভাঙ্গা 2বার দিয়ে দিছি মতন এরপর আবার টাকা চাইছে আবার এরপর কোনো খবরবার্তা নাই। প্রতারণার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। বিভিন্নভাবে ইটালি সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছেন এবং যাওয়ার পথে অনেক ধরনের সমস্যার শিকার হচ্ছেন। তো এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আসলে অথবা কোর্টে যদি বিজ্ঞ আদালতে যদি তারা অভিযোগ দাখিল করেন আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। দ্রুত দালাল চক্রের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। একই সাথে পরিবারের সদস্যদেরও সন্ধান চান তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ সেই ভয়াল 29 এপ্রিল, উপকূলবাসীর দুঃস্বপ্নের দিন। 34 বছর আগে এই দিনে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল উপকূলীয় জনপদ। দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজনহারা মানুষ। সেই উপকূল আজও অরক্ষিত, নির্মিত হয়নি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ। 1991 সালের 29 এপ্রিল ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন কুতুবদিয়ার এই জেলে। রাতে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে হারান মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র সহ পরিবারের সবাইকে। আমার পরিবারের কথা বলতে আমার বুক ফাটে যায়। এটা আমার আদরের না, পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি একা। তার মতো ভয়াল সেই রাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়া উপকূলের আরও অনেক মানুষ হারিয়েছেন স্বজনদের। 34 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন দুঃসহ সেই স্মৃতি। আপন ছাড়াও পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ঘনিষ্ঠ অনেক অসংখ্য লোক মারা গেছে। মানুষের খবর দিয়ে ভাই গাড়ি আনি হাঁস করে আনি আবার তখন যাওয়া দোষী দড়ি মাঝে বাঁধিয়ে ডুব মারিয়ে গাছগুলো বাঁধি সেই বেড়িবাঁধ আজও অরক্ষিত। ভাঙনে ছোট হতে হতে 60 বর্গ কিলোমিটারের কুতুবদিয়া এখন 37 বর্গ কিলোমিটারে ঠেকেছে। সাগর হাইতে 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 একদম হাইয়া ফেলছে। এখানে আমাদের মসজিদগুলি যুদ্ধ ভেঙে ফেলেছে। ট্যাক্সের বিনিময়ে একটা প্রয়োজন প্রকল্পের মাধ্যমে হোক, প্রয়োজন প্যাকেজের মাধ্যমে হোক। 10-15 সেন্ট মতো কি আছে পয়েন্টে বেশি ঝুঁকিপূর্ণ আছে। বেল উঠে যাবে, হ্যাঁ দূর ভানি গালা গালা। সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়াকে রক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান স্থানীয়রা। কুতুবদিয়ার চারিদিকে অন্তত 1.25 কিলোমিটার আমাদেরকে বনায়ন করতে হবে। ক্ষয়ক্ষতি মানুষকে রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধ এবং সুপার ডাইগের যে প্রস্তাব অনুমোদন করে সেটা বাস্তবায়নের জন্য দ্রুত এগিয়ে যেতে হবে। 34 বছর আগে 1991 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশের উপকূলীয় জনপদ। লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতি হয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। গাইবান্ধায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকের বাড়িতে হামলা করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ, সদর উপজেলার গড়দিঘি এলাকার অটোচালক ইসমাইল হোসেনের সাথে পূর্ববিরোধ ছিল একই গ্রামের প্রভাবশালী মশিউর রহমান ও তার পরিবারের। কিছুদিন আগে বাজার থেকে ইসমাইলের অটোরিকশাটি ছিনতাই হলে তা ফেরতের আশ্বাস দিয়ে টাকা দাবি করে মশিউর। রবিবার মশিউরকে 35,000 টাকা দিলে অটোরিকশাটি ফিরে পায় ইসমাইল। তবে পরে আরও টাকা দাবি করলে তা দিতে রাজি না হয় সোমবার সন্ধ্যায় মশিউর সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলের বাড়িতে হামলা করে বাধা দিলে বাড়িতে থাকা ইসমাইলের বৃদ্ধ বাবা মাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মশিউরে আমার ওই অটোটা ছিনতাই করে, হ্যাঁ ওটা যাই একটা পূর্বে গত পরশুদিন আমি অটোটা 35,000 টাকা দিয়ে ওদের কাছ থেকে উদ্ধার করি। মশিউরের দলবল সহ ওরা ভাই ভাগি গোষ্ঠী এরা সবাই আমাদের বাড়ির উপর হামলা করিয়া ভাঙচুর করিয়া টাকা পয়সা গহনাপাতি এগুলা নিয়ে যায়। আমার মা বাধা দিয়ে যায়, বাধা দিয়ে যাওয়ার কারণে তার মাথাতে বাড়ি আঘাত করে। বিমা দাবি নিষ্পত্তিতে নিজেদের সার্ভে রিপোর্টও আমলে নেয় না সাধারণ বীমা কর্পোরেশন এসপিসি।
খেয়াল খুশি মতো গ্রাহককে ক্ষতিপূরণ দিচ্ছে সংস্থাটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমা গ্রহীতা এবং বেকায়দায় পড়ছে বিমাকারী কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, সার্ভে রিপোর্টে বাইরে বিমা দাবি নিষ্পত্তির সুযোগ নেই, এটা বেআইনি। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সাধারণ বীমা কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ওমর ফারুক সুমন। 2022 সালের এপ্রিলে আগুন লাগে ডিভাইন ফেব্রিক্সে। মালামাল সহ পুড়ে যায় পুরো কারখানা। ক্ষতি হয় 34 কোটি টাকার বেশি। ক্ষতিপূরণ চেয়ে আবেদন করে বিমাকারী কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের কাছে। প্রতিষ্ঠানটি সার্ভেয়ার নিয়োগ দিয়ে ক্ষতি নির্ধারণ করে প্রায় 12 কোটি টাকা। এখন পর্যন্ত অর্ধেক টাকা পরিশোধ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স। বলছে, সাধারণ বীমা কর্পোরেশন SBCর অসহযোগিতার কারণে বিমা দাবি নিষ্পত্তি করা যাচ্ছে না। আজ অবধি মাত্র আমাদেরকে দিয়েছে 6 কোটি টাকা। 5 কোটি 85 লক্ষ টাকা আমরা যখন চাইতে যাই, তারা বলে যে সাধারণ বীমা আমাদেরকে সহযোগিতা করতেছে না, যে কারণে টাকাটা দিতে পারছি না। তারা দোষারোপ করে সাধারণ বীমাকে। বাধ্যতামূলক আমাদের রিইন্স্যুরেন্স করতে হবে সাধারণ বীমা কর্পোরেশনে। তারা যদি আমাদের সাপোর্ট না দেয়, তাহলে তো আমরা ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারছি না। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোরও সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে যদি আমাদের ইন্স্যুরার হিসাবে তারা যদি সাপোর্ট না দেয়। ফিনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বলছে, ডিভাইন ফেব্রিক্সের বিষয়ে পুনঃবীমা করা হয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে। প্রতিষ্ঠানটিতে আগুন লাগার বিষয়টি জানানো হলে সার্ভেয়ারের মাধ্যমে ক্ষতি নিরূপণ করেছে প্রায় 10 কোটি টাকা, কিন্তু তা আমলে নেওয়া হচ্ছে না। মাত্র 1 কোটি 13 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে SBC। উনি এই ক্লেমটা সেটেল করছে, এটা বোর্ডে গেছে। 1 কোটি টাকার ক্লেম আমরা সেটেল করি নাই, বোর্ড পর্যন্ত গেছে। সার্ভেয়ার যে রিপোর্টটা দিচ্ছেন এবং আমাদের রিপোর্টে পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়তো বা কোনো বড় একটা অ্যামাউন্ট তারা কাভার করাইছে দেখছে, কিন্তু পলিসির শর্তে কাভার হয় নাই, তখন ওই অ্যামাউন্টও বাধ্য হয়েছে করে। না হলে আমরা যা সার্ভে রিপোর্ট থাকে তার বেসিসই আমরা ক্লেম সেটেল করে দিই। বিশ্লেষকরা বলছেন, সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী বিমা দাবি নিষ্পত্তি করতে হবে। এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। সে যদি নিজেই দেয়, তাহলে সে সার্ভেয়ার কেন নিয়োগ করলো? হ্যাঁ, আর সার্ভেয়ারের কাছ থেকে জানার পরে সে তো ওই সিদ্ধান্ত নিতে পারে না, সে তো একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সেখানে তার সন্দেহ হতে পারে, হলে তখন সে আরেকটা সার্ভেয়ার নিতে পারে। তৃতীয় সার্ভেয়ার নিয়োগ করে সে জিনিসটাকে সঠিকতা নির্ধারণ করে দেন ক্লেমটা সেটেল করতে পারে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, প্রতিবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সার্ভেয়ারকে চিঠি দেওয়ার পাশাপাশি বিকল্প সার্ভেয়ার নিয়োগ দিতে পারে SBC, কিন্তু বিমা দাবি নিষ্পত্তি করতে হবে সার্ভেয়ারের প্রতিবেদনের আলোকেই। সার্ভে রিপোর্টে যদি কোনো আপত্তি থাকে, তাহলে প্রয়োজনে সেকেন্ড সার্ভেয়ার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অ্যাসেসমেন্টটা পুনরায় ঠিকভাবে করিয়ে নিয়ে আপনার ক্লেম সেটেল করতে হবে। বিমা আইনের নিয়ম অনুযায়ী যদি উনি নাম পরিপালন করেন, সেই ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে IDRA যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি জানিয়ে IDRA-কে চিঠি দিয়েছে ডিভাইন ফেব্রিক্স। এটি খতিয়ে দেখার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লাগাতার পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে। সোমবার রাতে জম্মু কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুল্লা জেলায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এছাড়াও আখনুর সেক্টরের বেশ কিছু স্থানে হয়েছে গোলাগুলি। এতে হতাহতের কোনো তথ্য মেলেনি। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতের সেনারা। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 পর্যটক, যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দুদেশের সম্পর্কে। এর আগে টানা 4 রাত ধরে গোলাগুলি চলে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। কাশ্মীর ঘিরে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে নতুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। 26টি রাফাল ফাইটার জেট ক্রয়ে এরই মধ্যে চুক্তি হয়েছে ফ্রান্সের সাথে। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান। এতে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যা সুরক্ষা দিতে পারে শত্রুপক্ষের মিসাইল থেকে, এড়াতে পারে নজরদারিও। চুক্তিটিকে ভারতের সামরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যখন কাশ্মীর ইস্যুতে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে, ঠিক সেই সময়ে ভারতের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক শক্তিশালী প্রযুক্তি, রাফাল মেরিন ফাইটার জেট। সোমবার ফ্রান্সের সঙ্গে 630 বিলিয়ন রুপি মূল্যের 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করেছে ভারত।
ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে 36টি রাফাল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনীর বিমানবহর মূলত গঠিত রুশ MiG-29 জেট নিয়ে। তবে এবারে সংগ্রহে যুক্ত হতে যাচ্ছে 22টি 1 আসনের এবং 4টি 2 আসনের রাফাল M ফাইটার জেট। কিন্তু এই যুদ্ধবিমানটি কেন সবার থেকে আলাদা? রাফাল M বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর জন্য, যা রণতরী থেকে সরাসরি উড্ডয়ন এবং অবতরণে সক্ষম। এই যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে উন্নত রাডার এবং নানা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ক্যারিয়ার ল্যান্ডিংয়ের জন্য শক্তিশালী অবকাঠামো ছাড়াও যুদ্ধযানটির রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিং ক্ষমতা। রাফাল মেরিনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এটিকে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহারযোগ্য করে তোলে। এছাড়াও এর সাথে রয়েছে একটি বিশেষ সুরক্ষা প্রযুক্তি, যা শত্রু রাডার ও মিসাইল থেকে বিমানটিকে রক্ষা করতে সক্ষম। পেহেলগামে সন্ত্রাসী হামলার কিছুদিন আগে থেকেই ফ্রান্সের সঙ্গে ভারতের এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তবে হামলার পর বৃদ্ধি পেয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা। আরও প্রবল হচ্ছে যুদ্ধের শঙ্কা। দুই দেশই পারমাণবিক শক্তিধর হলেও সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। আর এই লড়াইয়ে রাফাল মেরিন ভারতের শক্তিকে এগিয়ে নেবে আরও এক ধাপ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনো অন্ধকারে পর্তুগাল ও স্পেনের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ বিভ্রাটে অচল ফ্রান্সের অনেক এলাকাও। শহরগুলোর রাস্তাঘাটে গাড়ির দীর্ঘ সারি। বাড়ি ফিরতে পারছে না সাধারণ মানুষ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না পরিবারের সাথে। যেন পুরোপুরি থমকে গেছে জনজীবন। মুঠোফোন থেকে পাঠানো যাচ্ছে না কোনো খুদে বার্তা, করা যাচ্ছে না কলও। বিদ্যুৎ বিভ্রাটে যানবাহন ব্যবস্থা অচল হওয়ায় ফেরা যাচ্ছে না বাড়ি, যেতে পারছেন না কর্মস্থলেও। পরিবারকেও জানানো যাচ্ছে না নিজের অবস্থান। এ যেন ভয়ঙ্কর এক বিভীষিকা। পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এমনই অবস্থা এখন পর্তুগাল এবং স্পেনের বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সের কিছু এলাকায়ও নেই বিদ্যুৎ সংযোগ। তিনটি দেশের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনের কারণ সম্পর্কে এখনো পাওয়া যায়নি স্পষ্ট ধারণা। আমি একটি হাসপাতালে কাজ করি। বিকেলের শিফট আছে, কিন্তু সেখানে যাওয়ার কোনো উপায় নেই। ফোনও কাজ করছে না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। এখন এখানে অপেক্ষা করছি, দেখি বাস বা অন্য কোনো যান পাই কিনা। বিদ্যুৎ বিভ্রাটে অচল স্পেনের মাদ্রিদ সহ বিভিন্ন শহরের রাস্তাঘাট। দেখা দিয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যাম। পুরোপুরি অচল গণপরিবহন ব্যবস্থা। রাস্তায় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি। রেল ও বিমান চলাচলও হয়ে পড়েছে স্থবির। বন্ধ হয়ে গেছে সুপারমার্কেটগুলো, কারণ কাজ করছে না ক্যাশ রেজিস্টার এবং ফ্রিজার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি। বিদ্যুৎ না থাকার কারণে পচতে বসেছে খাদ্যদ্রব্য। বন্ধ হয়ে গেছে জেনারেটরও। যেসব দোকান গমগম করত ক্রেতায়, সেগুলো এখন পড়ে আছে খালি। কখন শেষ হবে এ দুর্ভোগ তা জানে না কেউ। তবে একাধিক স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 ঘন্টা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দীর্ঘ 9 ঘন্টা অন্ধকারে জনজীবন। অতঃপর মিলল বিদ্যুতের দেখা। মুহূর্তে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লোকালয়। ব্ল্যাকআউট শেষে স্পেনের মাদ্রিদের বাসিন্দাদের হই হুল্লোড় যেন মনে করিয়ে দিল বাংলাদেশের অতীতের লোডশেডিংয়ের দিনগুলোর কথা।